যাকে ঘিরে এতদিন অনেক আশা ছিল, সেই সাবেক যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিদ ভুঁইয়ার বিরুদ্ধেই এখন দুর্নীতির পাহাড় গড়ার চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। রাজপথ থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন বা দুদক কার্যালয়, সবখানেই এখন আসিফ মাহমুদের দুর্নীতির গল্প। তার বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অভিযোগ জমা পড়েছে দুদকে। এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে একদল বিক্ষোভকারীর তোপের মুখে পড়ে দুদক যখন এই অভিযোগ গ্রহণ করতে বাধ্য হল, তখন থেকেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আসিফ মাহমুদের মতো একজন মানুষের বিরুদ্ধে যখন এত বড় অভিযোগ ওঠে, তখন সেটা আর সাধারণ কোনো বিষয় থাকে না। এই বিশাল দুর্নীতির জাল কিভাবে বিছানো হয়েছিল, কারা এর পেছনে কলকাঠি নেড়েছে এবং কিভাবে জনগণের টাকা পকেটে ভরা হয়েছে, তা নিয়ে এখন চারদিকে কানাঘুষা চলছে। আজকের ভিডিওতে আমরা আসিফ মাহমুদের এই কথিত দুর্নীতির আদ্যোপান্ত এবং তার পেছনের কারিগরদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসিফ মাহমুদের এই দুর্নীতির গল্পের প্রধান খলনায়ক হিসেবে যার নাম সবচেয়ে বেশি আসছে, তিনি হলেন তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। অভিযোগ উঠেছে যে আসিফ মাহমুদের ক্ষমতার দাপট দেখিয়ে এই মোয়াজ্জেম হোসেনই মূলত দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সরকারি বিভিন্ন বড় বড় প্রকল্পের টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে বদলি সিন্ডিকেট এবং নিয়োগ দুর্নীতি, সবখানেই মোয়াজ্জেমের হাতের ছাপ পাওয়া গেছে। এই মোয়াজ্জেম হোসেন আসিফ মাহমুদের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন এবং সেই সুযোগ নিয়েই তিনি শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ জমা পড়েছে। টেন্ডার বাণিজ্যের মাধ্যমে তিনি নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতেন এবং বিনিময়ে নিতেন মোটা অঙ্কের কমিশন। এই বদলি সিন্ডিকেট এতই শক্তিশালী ছিল যে মোটা অঙ্কের টাকা ছাড়া কোনো গুরুত্বপূর্ণ পদে পোস্টিং পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা শুনে যে কেউ চমকে উঠবেন। এই সব দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থের একটি বড় অংশ আসিফ মাহমুদের মাধ্যমেই লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে আদালত মোয়াজ্জেম হোসেনের ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন। দুদক এখন তার সম্পদের উৎস নিয়ে দিন-রাত অনুসন্ধান চালাচ্ছে। এই দুর্নীতির বিষয়টি কেবল দুদকের ফাইলেই সীমাবদ্ধ নেই, এটি এখন রাজনৈতিক অঙ্গনেও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গত ১৯ জানুয়ারি যখন নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলছিল, তখন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আসিফ মাহমুদের বিরুদ্ধে সরাসরি ১,০০০ কোটি টাকার দুর্নীতির বোমা ফাটান। তিনি গণমাধ্যমের সামনে স্পষ্ট করে বলেন যে আসিফ মাহমুদের এই ১,০০০ কোটি টাকার দুর্নীতি এখন বাংলাদেশের মানুষের কাছে ওপেন সিক্রেট, অর্থাৎ সবাই জানে যে দুর্নীতি হয়েছে, শুধু সময়ের অপেক্ষা ছিল এটি সামনে আসার। নাসির উদ্দিন আরও দাবি করেছেন যে দেশের মাটিতেই আসিফ মাহমুদের এই বিশাল দুর্নীতির বিচার নিশ্চিত করা হবে। রাজনৈতিক নেতাদের এমন সরাসরি অভিযোগ আসিফ মাহমুদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। যখন মাঠ পর্যায়ে রাজনীতি থেকে এমন দাবি ওঠে, তখন বুঝতে হবে আগুনের শিখা অনেক দূর ছড়িয়েছে। সাধারণ মানুষ এখন জানতে চায়, ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আসা একজন উপদেষ্টা কিভাবে এত অল্প সময়ে এমন বিশাল অঙ্কের দুর্নীতির সাথে জড়িয়ে পড়লেন। আসিফ মাহমুদ যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখন সেই মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির এক নতুন ধরন চালু হয়েছিল বলে অভিযোগ উঠেছে, যাকে বলা হচ্ছে ১০% কমিশন বা ১০% বাণিজ্য। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হাজার হাজার কোটি টাকার কাজ হয়, আর সেই সব কাজ থেকে ১০% করে কমিশন পকেটে পুরতেন আসিফ মাহমুদ ও তার সিন্ডিকেট, এমনটাই অভিযোগে বলা হয়েছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য তিনি তার পদের অপব্যবহার করেছেন। অভিযোগ আছে যে যারা ১০% কমিশন দিতে রাজি হতো তারাই কাজ পেত, আর যারা সৎভাবে কাজ করতে চাইত তাদের পাত্তাই দেওয়া হতো না। এভাবে সরকারের কোটি কোটি টাকা উন্নয়ন প্রকল্পের নামে আসিফ মাহমুদের পকেটে চলে গেছে। উন্নয়ন প্রকল্পের মান নিয়ে প্রশ্ন থাকলেও কমিশনের টাকা নিতে ভুল হয়নি। এই ১০% বাণিজ্যের বিষয়টি মন্ত্রণালয়ের ভিতরেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। কর্মকর্তাদের অনেকেই এখন মুখ খুলতে শুরু করেছেন যে ওপর মহলের চাপে তারা অনেক সময় নিয়ম বহির্ভূত কাজ করতে বাধ্য হতেন। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন যে আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব অভিযোগ জমা পড়েছে, সেগুলো তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। এটি কোনো সাধারণ অভিযোগ নয়, বরং দেশের অর্থনৈতিক খাতের জন্য একটি বড় আঘাত। প্রাথমিক তদন্তে যদি এই ১,০০০ কোটি টাকার দুর্নীতির কোনো সত্যতা পাওয়া যায়, তবে খুব শীঘ্রই রেগুলার মামলা দায়ের করা হবে।
দুদক এখন আসিফ মাহমুদের ব্যাংক হিসাব, স্থাবর অস্থাবর সম্পদ এবং তার ঘনিষ্ঠজনদের সম্পদের হিসাব খতিয়ে দেখছে। বিশেষ করে মোয়াজ্জেম হোসেনের সাথে আসিফ মাহমুদের আর্থিক লেনদেনের কোনো প্রমাণ পাওয়া যায় কিনা সেটাই এখন দুদকের মূল লক্ষ্য। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনো ধরনের রাজনৈতিক চাপে মাথা নত করবেন না এবং সত্য উদ্ঘাটন করে জনসমক্ষে নিয়ে আসবেন। দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দুদকের চূড়ান্ত রিপোর্টের জন্য। তবে এত সব অভিযোগের বিপরীতে আসিফ মাহমুদ কিন্তু চুপ করে বসে নেই। অভিযোগ ওঠার পর তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এই পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। তার দাবি যে একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই সব বানোয়াট গল্প ছড়াচ্ছে। মজার ব্যাপার হলো, আসিফ মাহমুদ নিজেই তার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য দুদককে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মোয়াজ্জেম যদি কোনো দুর্নীতি করে থাকে তবে তার বিচার হওয়া উচিত। কিন্তু অভিযোগকারীরা বলছেন এটি আসিফ মাহমুদের একটি চাল। নিজের ওপর থেকে দায় এড়াতে তিনি এপিএসকে বলির পাঠা বানানোর চেষ্টা করছেন। প্রশ্ন উঠেছে, একজন এপিএস কি উপদেষ্টার সম্মতি বা আশ্রয় ছাড়া একা এত বড় সিন্ডিকেট চালাতে পারেন? সাধারণ মানুষ মনে করছে আসিফ মাহমুদ নিজেই নিজেকে বাঁচানোর জন্য এই ড্রামা সাজিয়েছেন। তবে আইনি তদন্তে যদি প্রমাণ হয় যে আসিফ মাহমুদ নিজে এর সাথে জড়িত, তবে তার ফেসবুক স্ট্যাটাস বা আত্মপক্ষ সমর্থন কোনো কাজে আসবে না। আসিফ মাহমুদের এই দুর্নীতির খবরটি যখন প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে আসে, তখন মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাসের সৃষ্টি হয়েছিল, কারণ তিনি ছিলেন তারুণ্যের প্রতীক। কিন্তু একের পর এক তথ্য যখন সামনে আসতে শুরু করল, তখন সেই বিশ্বাস সন্দেহে রূপ নিল। বিশেষ করে নিয়োগ বাণিজ্য এবং বদলি সিন্ডিকেটের মতো বিষয়গুলো সাধারণ চাকরি প্রার্থীর মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। সরকারি চাকরিতে স্বচ্ছতার কথা বলে ক্ষমতায় এসে যদি কেউ নিজেই নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েন, তবে তার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন এবং বিনিময়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এই টাকাগুলো কোথায় রাখা হয়েছে, বিদেশে পাচার হয়েছে কিনা তা নিয়েও এখন গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। দেশের মানুষের কাছে এখন আসিফ মাহমুদ এক রহস্যময় চরিত্র। একদিকে তিনি নিজেকে সৎ এবং আদর্শবাদী হিসেবে প্রচার করেন, অন্যদিকে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এই বৈপরীত্য মানুষকে ভাবিয়ে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে তরুণ নেতৃত্বের জন্য একটি বড় কলঙ্ক। কারণ আসিফ মাহমুদ একা নন, তার সাথে অনেক তরুণের স্বপ্ন জড়িত ছিল। কিন্তু সেই স্বপ্নের বিনিময়ে যদি 1000 কোটি টাকার লুটপাট চলে, তবে মানুষ কার ওপর ভরসা করবে? 24-এর গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ। কিন্তু আসিফ মাহমুদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে যখন এমন অভিযোগ আসে, তখন সেই প্রত্যাশায় বড় একটা ধাক্কা লাগে। এখন দেখার বিষয় হলো আইনি তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। দুদক কি পারবে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য বের করতে, নাকি প্রভাবশালী আসিফ মাহমুদ সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাবেন? রাজনৈতিক অঙ্গনেও এই ইস্যু নিয়ে লড়াই চলবে অনেক দিন। নাসির উদ্দিনের মতো নেতারা যখন রাজপথে বিচারের দাবি তুলেছেন, তখন এই চাপ সামলানো আসিফ মাহমুদের জন্য সহজ হবে না। মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগের নিষেধাজ্ঞা এবং দুদকের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে জল অনেক দূর গড়াবে। 1000 কোটি টাকার এই খেলা আসলে কত বড় এবং এর শেকড় কত গভীরে, তা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় নিশ্চিত, আসিফ মাহমুদের দুর্নীতির এই চাঞ্চল্যকর অভিযোগ দেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে। মানুষের পকেট কাটা ওই টাকাগুলো কি ফেরত আসবে? আসিফ মাহমুদ কি পারবেন তার নির্দোষ প্রমাণ করতে? এই সব প্রশ্নের উত্তর সময়ের হাতে। তবে দুর্নীতিবাদ যেই হোক না কেন, তার বিচার দেশের মাটিতেই হবে, এমনটাই এখন সাধারণ মানুষের একমাত্র দাবি। আসিফ মাহমুদের এই ঘটনা অন্য সবার জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যে ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়া অত সহজ নয়।